নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আবার একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিও সত্যতা আমি যাচাই করিনি, আমার পক্ষে সম্ভব নয়। তাতে দেখা যাচ্ছে রেখা পাত্র আরও একজন, মানে বসিরহাটে বিজেপি প্রার্থী রেখা পাত্র, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে সন্দেশখালীর নির্যাতিতা হিসাবে যে 11 জন গেছিলেন তাদের কয়েকজনকে চিনতে পারছেন না, বলছেন এদের পরিচয় জানা দরকার, আমাদের হয়ে এরা প্রতিনিধিত্ব করেছেন, আমরা চিনতে পারছি না। খুব ভালো কথা। তাতে কি দাঁড়ালো? রেখাপাত্র তো বলেছেন চিনতে পারছেন না, যদি এই ভিডিওটা সত্যি হয়। আসলে তৃণমূল চাইছে একটা পারসেপশন তৈরি করতে যে সন্দেশখালীতে আদৌ কিছু হয়নি, সবটাই সাজানো গোছানো নাটক। শুভেন্দু অধিকারী এই পুরো বিষয়টার পরিকল্পনা রচনা করেছেন, তাকে সংগত করেছেন তারই ঘনিষ্ঠ কিছু লোকজন। পুরো বিষয়টা হয়েছে নগদ নারায়ণের বিনিময়, অর্থাৎ সন্দেশখালী পুরোটাই সাজানো। যে কয়েকশো মাতৃশক্তি রাস্তায় নেমে প্রতিরোধ করেছে, পুলিশকে বলেছে হাতে গিয়ে চুরি পরে বসে থাকেন, শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের বিরুদ্ধে যাবার ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছে, তাদের প্রতিবাদ শাসক দলের কাছে কোনো গুরুত্বই পায় না। অমিত শাহ একটা প্রশ্ন খুব ভালো করেছেন, যে বলেছেন মুখ্যমন্ত্রী বলুন না শেখ শাহজাহান দোষী না নির্দোষ, তাহলেই তো হয়ে যায়। আপনি বলেছিলেন শাহজাহানকে টার্গেট করে ইডি ঢুকেছে সন্দেশখালীতে, বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন। একটা টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন শাহজাহান সমাজসেবী ও লক্ষণ শেঠের মতো হারবাদ নয়। আপনি এখন বলুন যে শেখ শাহজাহান অপরাধ করেছে না করেনি, সে দোষী না নির্দোষ। অমিত শাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, অ্যাকসেপ্ট করুন, বলুন। এত কথা বলেন, মঞ্চের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়ান, সবাইকে দোষী কাঠগড়ায় তুলে দেন, তার দল একেবারে ধোয়া তুলসী পাতা, সততার মূর্ত প্রতীক। যখন ডিএল লটারি থেকে ফান্ডে টাকা ঢোকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, তখন সততার মূর্ত প্রতীকদের মুখে সেলোটে আটকে যায়। পুরোটাই দ্বিচারিতা, কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের দ্বিচারিতা। এই ভিডিও দেখে কি প্রমাণ করবেন? সন্দেশখালীতে কি হয়েছে ভারতবাসী জেনে গেছে। শাক দিয়ে মাছ ঢেকার কোনো চেষ্টা করে আর লাভ হবে না। শক্তিস্বরূপা রেখাপাত্রকে ভয় পাচ্ছেন, আর সন্দেশখালীর ঘটনা আপনাদের মুখ তো পুড়িয়েছে, একে মুখ আপনাদের পুড়ছে প্রতিদিন আবার পূর্বে নতুন করে। তাই যদি পাল্টা কিছু একটা ছাড়া যায় বাজারে, যদি কিছুটা মুখ রক্ষা হয়, এসবে চিরে ভিজবে না। তবে একটা জিনিস দেখে মনে হচ্ছে এই নির্বাচনের আগে আরো কিছু স্টিং করা হবে বা হয়েছে, সেগুলোর ভিডিও প্রকাশ হবে। কারণ টবে লাগানো গাছ কিন্তু স্টিং অপারেশন মদত দেয়ায় খুব নাকি পারদর্শী, অনেকে বলেন। দেখুন, রাজনৈতিক যোগ্যতা কি আছে এই যুবকটির? দেখেছেন আকাশ আনন্দ, মায়াবতীর ভাইপো, তাকে মায়াবতী বলেছেন আগে ম্যাচিওর হও পলিটিক্যালি, তারপরে আমার উত্তরাধিকারী হবে। তাই টবে লাগানো গাছ 2,500 পুলিশ নিয়ে করে বৈভাবে রাস পালন করতে অভ্যস্ত, দামি গাড়িতে চলাফেরা করে। মাটির সঙ্গে কোনো যোগ আছে? বেসরকারি সংস্থার চোখ দিয়ে পশ্চিমবঙ্গকে বোঝবার চেষ্টা করছে। এগুলো পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা আবেগ ছিল মানুষের, কিন্তু এই টবে লাগানো গাছকে নিয়ে কিন্তু কোনো আবেগ নেই, তৃণমূলের ভিতরেও নেই। টবে লাগানো গাছের সঙ্গী সাথীগুলোকে দেখুন, শান্তনু, বিনয় মিশ্র, কুন্তল ঘোষ, কালীঘাটের কাকু, এরা হচ্ছে টবে লাগানো গাছের সঙ্গী সাথী। তাহলে বুঝতেই তো পারছেন কি বিপর্যয়ের মুখে আমরা দাঁড়িয়ে আছি। আর এই টবে লাগানো গাছ প্রতিদিন ফরর করছে, করতে দিন, 4 তারিখ অব্দি করতে দিন।
মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তার রায় জানাবে। এখনো পর্যন্ত কিন্তু ভোটের দিন সেইভাবে বুথ দখল করে ভোট করতে পারেনি শাসক দল। তাই আমি তৃণমূলের বহু নেতার সঙ্গে কথা বলেছি যে 10টা কেন্দ্রে ভোট হয়ে গেছে, ফলাফল নিয়ে কিন্তু বুক বাজিয়ে বলতে পারছেন না, যে যার নিজের মনের মাধুরী মিশিয়ে বলছেন, যে যে দল করে সেই দল জিতবে এটা বলছেন। কিন্তু বাস্তব হলো যে 10টা নির্বাচন এখন অবধি হয়েছে, তাতে উত্তরবঙ্গে বিজেপি ফল খুব ভালো হবে। অনেকে বলছেন, আমি একটা ভিডিও করেছিলাম, বিজেপি 8, তৃণমূল 1, সিপিএম 1, অনেকে বলছেন না আবু তাহের শেষ পর্যন্ত জিতে যাবেন। হতে পারে, খুব ক্লোজ ফাইট হচ্ছে ওখানে, জিতে যেতে পারেন, সেলিম জিতবেন এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু জঙ্গিপুর আসনটা তৃণমূল পাবে। রায়গঞ্জ আসনের ফলাফল নির্ধারিত হবে ভিক্টর কত ভোট পাচ্ছে তার উপর। তবে এই স্টিং অপারেশনের প্রাবল্য এবারে লোকসভা নির্বাচনের আগে খুব বেশি বাংলায় দেখা যাচ্ছে। বিরোধীরা বলছে ওই পেশাদার সংস্থার মস্তিষ্ক প্রসূত এই সমস্ত কাজকর্ম। এবার আসি রাজকেচ্ছা সম্পর্কে। এটা কেচ্ছা নাকি রাজ্যপালকে ফাঁসানোর চেষ্টা, এ নিয়ে পরস্পর বিরোধী মত আছে, চাপার উত্তর আছে। কিন্তু আমি সবসময় মনে করি সাংবিধানিক পদে যারা আসীন তাদেরকে সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। কেউ যেন তার দিকে ব্যক্তিগত স্খলনের মতো বিষয় নিয়ে আঙুল তুলতে না পারে। দেখুন, সন্দেশকালের নির্যাতিতা মাতৃশক্তির সুবিচার পাওয়ার দাবিকে যেমন সমর্থন করে মানুষ, তেমনি যদি কোনো মহিলা নির্যাতিত হয় কোনো প্রভাবশালীদের দ্বারা, সেই অভিযোগ যখন ওঠে তখনও কিন্তু একটা পারসেপশন কাজ করে। সেই পারসেপশনটা একটা জনমানুষে প্রভাব তো ফেলেই। রাজকেচ্ছা নিয়ে যে মেয়েটি অভিযোগ করেছে, সেই অভিযোগ সত্যি না তাকে দিয়ে করানো হয়েছে, সেগুলো তো পরের বিষয়, আমি এর মধ্যে ঢুকতে চাইছি না, কারণ আমার পক্ষে তো জাজমেন্টাল হওয়া সম্ভব নয়। কিন্তু পারসেপশন, সেটাই কিন্তু ভীষণ রকম ম্যাটার করে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাহলে একটা পারসেপশন হয়েছে, সেই পারসেপশন রাজভবনের পক্ষে শুভ নয়। যতই রাজ্যপাল বলুন না কেন যে তিনি রাজভবনে দিদিগিরি মানবেন না, তিনি রাজভবনের সিসিটিভি ফুটেজ 100 জন মানুষকে দেখাবেন, তার জন্য টেলিফোন নাম্বার, ইমেল আইডি দিয়েছেন, কিন্তু পুলিশ দেখবে না, মুখ্যমন্ত্রীকে দেখানো যাবে না, এই সমস্ত রেটোরিকের থেকেও সব থেকে বড় কথা জানেন তো, ওই সিজারের পত্নীকে সব সন্দেহের উঠতে থাকতে হয়। আঙুল যেন না ওঠে ব্যক্তিগতভাবে সাংবিধানিক পদে আসীন মানুষদের। দেখুন, পশ্চিমবঙ্গে অতীতে অনেক রাজ্যপাল এসছেন, এখানে চক্রবর্তী রাজাগোপালাচারী গভর্নর জেনারেল ছিলেন, পদ্মজা নাইডু ছিলেন, স্বনামধন্য ইতিহাসের অধ্যাপক ডক্টর নুরুল হাসান ছিলেন, গোপালকৃষ্ণ গান্ধীর মতো মানুষ ছিলেন, M.K. নারায়ণন ছিলেন, কে শ্রীনাথ ত্রিপাঠী ছিলেন, বীরেঞ্জে শাহ ছিলেন এক সময়, তারপরে যার নাম হচ্ছিল বিডি পান্ডে, যাকে সিপিএম বলতো বাংলা দমন পান্ডে, জগদীপ ধনকর ছিলেন। জগদীপ ধনকরের সঙ্গে এ রাজ্যের শাসক দলের যে দ্বৈরথ তা প্রবাদে পরিণত হয়েছিল না। প্রতিদিন তখন এক্স হয়নি, টুইটারে ধনকর নানা রকম পোস্ট করতেন, ডিজি, তারপরে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারিকে তলব করতেন, এসপিদের তলব করতেন, রিপোর্ট চাইতেন, নিয়মিত সাংবাদিক বৈঠক করতেন। তাকে তৃণমূল বলতো পদ্মপাল, সরকারি পয়সায় দিলীপ ঘোষ, কারণ দিলীপ ঘোষ তখন বিজেপি রাজ্য সভাপতি ছিল। শুভেন্দু অধিকারীরা নিয়মিত রাজভবনে যেতেন, অনেকে বলতেন রাজভবনটা বিজেপির পার্টি অফিস হয়ে গেছে। সমালোচনা হয়েছে, রাজ্যপালকে শাসক দল আক্রমণ করেছে, কিন্তু কখনো এই ধরনের বিষয় নিয়ে কিন্তু জগদীপ ধনকরকে বিধতে পারেনি শাসক দল। সেই জন্যই বললাম, সিজারের পত্নীকে সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়। এখন মাননীয় CV আনন্দ বোস অনেক কিছুই করতে পারেন,
শেক্সপিরিয়ান স্টাইলে ইংরেজি বলতে পারেন, যে সত্যমেব জয়তে বলতে পারেন, যে তিনি পিস রুম খুলতে পারেন, তিনি এই বিষয়টাকে বলতে পারেন যে তিনি সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরব হচ্ছেন বলে তাকে অপদস্থ করার একটা কৌশল, তিনি এই কৌশলে বিভ্রান্ত হবেন না, তিনি তার নিজের জায়গায় আছেন, সব বুঝলাম। কিন্তু পারসেপশন ম্যাটার্স। আমার ধারণা, আমি সেই ধারণা বলবো না, আমি অনেকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি, কেউ দেখুন স্পষ্টাস্পষ্টি আমায় কিছু বলেননি, কিন্তু লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর সম্ভবত রাজভবনের এই মানুষটিকে অন্য কোথাও বদলি করা হতে পারে, তার জায়গায় কোনো টাফ পুলিশের লোক আসতে পারে, মানে প্রাক্তন পুলিশ আধিকারিক। রাকেশ আস্থানার নাম শোনা যাচ্ছিল, তিনি গুজরাটেও ছিলেন, মোদিজি অমিত শাহর খুব কি বলবো আস্থাভাজন, দিল্লির পুলিশ কমিশনার ছিলেন, তার নামও কিন্তু শোনা গেছিল। কিন্তু দক্ষিণী একটা আমলা লবির চাপেই এই সিভি আনন্দ বোসকে শেষ পর্যন্ত নিয়োগ করা হয়েছিল। দেখুন 2024 লোকসভা নির্বাচনে বিন্ধ্য পর্বতের দক্ষিণে ভালো ফল করার জন্য বিজেপি মরিয়া, তাই দক্ষিণে আমলা লবির একটা অনুরোধ ছিল স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে, যে এই ভদ্রলোকটিকে একটা পুনর্বাসন দেয়া হোক। তাই পুনর্বাসনের জন্য তাকে রাজভবনে পাঠানো হয়েছে। কিন্তু মুখ তো পুড়ছেই, যতই সিভি আনন্দ বোস দাবি করুন না কেন যে তাকে ফাঁসানো হচ্ছে, তিনি চক্রান্তের শিকার, রাজনীতি করছে শাসক দল, তিনি সাংবিধানিক পদে বসে কোনো রাজনীতি করতে চান না। কিন্তু ওই বললাম পারসেপশন ম্যাটার্স। আমার মনে হয় যে জুন মাসের মধ্যেই রাজভবনের অন্য কোনো অতিথি আসবেন। সিভি আনন্দ বোসকে অন্য রাজ্যে রাজ্যপাল করে পাঠানো হবে নাকি তাকে অন্য কোনো পদে পুনর্বাসন দেওয়া হবে সে সম্পর্কে আমি বলতে পারছি না। কিন্তু রাজ্য বিজেপির নেতৃত্বেরও একটা বড় অংশের চাপ আছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপর। তারা বলেওছেন যে রাজভবনে অন্য কাউকে যাতে বসানো হয়। দেখুন, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে অমিত শাহ এসেছিলেন, সিভি আনন্দ বোসের আমন্ত্রণ ছিল, কিন্তু তিনি সেই আমন্ত্রণ গ্রহণ না করে রামমোহন সম্মিলনীর পুজো, যেটার অন্যতম কর্ণধার কুণাল ঘোষ, সেখানে গিয়েছিলেন। তার কিছুদিন আগে এক্স হ্যান্ডেলে কুণালি বোধহয় পোস্ট করেছিলেন যে সাংবিধানিক পদে আসীন একজন ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে, কিন্তু তিনি সাংবিধানিক রক্ষা কবচ পান বলেই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। কুণাল ঘোষের এই টুইট, তারপরে কুণাল ঘোষের পুজোতে মহামহিম রাজ্যপালের যাওয়া, অনেক রকম জল্পনা উস্কে দিয়েছে। আর তিনি যেতেই পারেন, কুণাল ঘোষের পুজোয় তিনি যাবেন না কেন? কুণাল ঘোষের সঙ্গে তো খুব ভালো সম্পর্ক। কিন্তু যেদিনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় এসে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করছেন, সেদিনকে সিভি আনন্দ বোসের সেখানে না থাকা, অনেকে বলছেন হি ওয়াজ কনসপিকুয়াস বাই হিজ অ্যাবসেন্স। বললাম না, পারসেপশন ম্যাটার্স। এখন বল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কোর্টে, তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা তারাই জানেন। কিন্তু ওই বিভিন্ন মহল থেকে তো চুইয়ে চুইয়ে কিছু খবর আসে, সেই খবর থেকে একটা জিনিস অনুমান করা যায় যে নির্বাচন পর্ব সাঙ্গ হলে, নতুন সরকার প্রতিষ্ঠিত হলে পশ্চিমবঙ্গের রাজভবনে কোনো নতুন অতিথি আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ওই রাজনীতিও আবার সম্ভাব্যতার শিল্প। এখন যেটা মনে হচ্ছে হতে পারে, আগামী দিনে সেটা নাও হতে পারে। রাজকেচ্ছা সত্যি নাকি রাজভবনকে কালিমালিপ্ত করার একটা রাজনৈতিক ষড়যন্ত্র, সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু রাজ্যপালের সাংবিধানিক রক্ষা কবচ আছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না, এটা রাজভবনও বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছেন, সেটা আমরা সবাই জানি। কিন্তু ওই বললাম,
দিনের শেষে ধারণা খুব প্রভাব ফেলে, একটা অভিঘাত তৈরি করে জনমানসে।